নমস্কার, আরাম কেদারায় আপনাদের স্বাগত। আজকে একটি গল্প বলবো। গল্পটি সংগৃহীত কান্না হাসির 3 পর্ব। প্রথম পর্ব, সুপ্রীত কৌর। পুরনো ড্রাইভার সুপ্রীত কৌর লাজুক লাজুক মুখে কাজ ছেড়ে ভাতিন্ডায় চলে যাবার আগে মালকিন মানে আমার স্ত্রী গৌরীর কাছে শাড়ি পরা শিখে নিল। বাবা মা দেশে তার বিয়ে ঠিক করেছে, সে শাড়ি পরে বিয়ে করবে, চমকে দেবে ঘরাতি বরাতি সবাইকে। অনেক সেবা করেছে সুপ্রীত আমাদের, গৌরীর আদরের সুখী। গৌরী তখন নতুন বউ, 1 মাসের ছুটি নিয়েছিল বিয়ের জন্যে। বিয়ের পরের 1টা মাস তো 6 ঘন্টায় কেটে গেল। বাড়ির থেকে তার বর্তমান ব্যাংকের ব্রাঞ্চ প্রায় 10 মাইল দূরে। মফস্বলে কথায় কথায় ট্যাক্সি মেলে না, বাসের দেখা পেতেও ঘন্টা কাবার হয়। অটোর ধুলোয় রং যা চটে, মেজাজ চটে তার 10 গুণ। কিছুদিন আমি সঙ্গে করে দিয়ে এলাম আমার মোটর বাইকে, নিয়েও এলাম। আমার ছাপাখানার যথেষ্ট ক্ষতি হতে লাগলো। 10 মাইল যাওয়া আবার 10 মাইল আসা, অনেকটা সময়ের ধাক্কা। আমার অবর্তমানে কম্পোজিটররা হালফিল দেখা সিনেমার গল্প শোনাতে লাগলো একে অন্যকে। বুড়ো মেশিনম্যান ছোকরা মেশিনম্যানকে দিয়ে গা হাত পা মাথা টেপাতে লাগলো। বউয়ের ব্যাংক থেকে লোন নিয়ে চট করে একটা লাল টুকটুকে গাড়ি কিনে ফেললাম। ড্রাইভার রাখলাম দেখে শুনে, ভালো পরিবারের ছেলে। আশা করা যায় একটু আধটু তেলে গোলমাল করলেও একেবারে গাড়ির পার্টস খুলে বিক্রি করে দেবে না। কিছুদিনের মধ্যে বউ বিদায় করলো তাকে। ছোড়া নাকি নির্ঘাত একদিন অ্যাক্সিডেন্ট ঘটাবে। গৌরী যত নড়ে চড়ে বসে পিছনের সিটে, ছোড়া তত আয়না সেট করে তার দিকে তাক করে, আর হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। সমস্যা হলো, চরিত্রবান সাত্ত্বিক ড্রাইভার এখন কোথায় পাই? বয়স্ক লোক যদি অসৎ হয় তবে সে রাতের সাপ, তার ছোবল থেকে বাঁচা কঠিন। আর অবয়স্করা আয়না তাক করবেই। কপাল ঠুকে ইংরেজি বাংলা 2 কাগজেই বিজ্ঞাপন দিলাম, মহিলা মালিকের গাড়ির জন্য মহিলা ড্রাইভার চাই। সত্যি বিচিত্র দেশ। পরদিন এক খুকির আগমন। লম্বায় গৌরীর থেকে 4 আঙুল উঁচু হলে কি হয়, মুখটা একেবারে কচি। আমাদের পাশের বাড়ির ক্লাস 8-এর ঝুমকির বয়সী মনে হয়। বিভাষীয়, বলতে পারে না, তবে বাংলাটা বোঝে। গাড়ি চালাতে এসেছি। না রে বাবা, নাবালিকাকে চাকরি দিয়ে জেলে যাব নাকি? আমি আটকে উঠি। হাই স্কুল সার্টিফিকেট দেখালো, সেই হিসেবে এখন বয়স 20 বছর 4 মাস। ড্রাইভিং লাইসেন্সও যথাযথ, উপরন্তু তাইকুন্ডু না মুন্ডুর এক্সপার্ট। ভালোই হবে, এতটা রাস্তা, সঙ্গে বডিগার্ড রইল। গৌরীর খুব ফুর্তি, বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিল। তাকে কচু শাক রাঁধতে শেখালো, বদলে সর্ষে শাক রাঁধতে শিখল তার কাছে। কদিনের মধ্যেই সুপ্রীত হয়ে গেল সুখী, আর মালকিন হয়ে গেল ভাবি। দেখতে দেখতে কেটে গেল 7-7টা বছর। সুখী এখন পরিবারের একজন। নিজের পরিবারের ওপর তার রাগ ছিল। ফোন করে জানায়নি বাবা মাকে কোথায় আছে কি করছে। তার সঙ্গতি সম্পন্ন বাবা কাকারা মিলে তার প্রেমাস্পদকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই রাগে ঘর ছেড়েছিল সুখী। কাছে পিঠে থাকলে আবার তারা ধরে বেঁধে নিয়ে যাবে, এই ভয়ে সোজা কলকাতা চলে এসেছিল। রবজির দয়ায় 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞাপনের ঠিকানা দেখে এখানে এসে কাজটা পেয়ে গেল। ভাগ্যিস এসেছিল, নইলে টুবাইয়ের জন্মের সময় গৌরী ঠিক মারা যেত। ডাক্তারে আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আশা ছাড়েনি সুখী। কি সাহস, কি সেবা! আমাদের কিনে নিয়েছিল মেয়েটা। সেই সুখী আমাদের ছেড়ে চলে যাবে। টুবাই এখনো জানে না সুখীর অনুপস্থিতি কিভাবে সে নেবে,
ধারণা করতে পারছি না। সুখের নিজের যে একটা বাড়ি আছে, সেখানে তারা অন্য ভাষায় কথা বলে। এই গ্যাসের দিনেও শখ করে পাড়ার মেয়েবার বউরা মিলে এক আধ দিন সন্ধ্যার চুলায় রান্না করে তারা আজও। সব ভুলে গিয়েছিলাম আমরা, সুখীও ভুলে গিয়েছিল। বোধহয় একেবারে ভোলা যায় না। হঠাৎ একদিন রক্তের মধ্যে বুড়বুড়ি কেটে ওঠে কিছু ডাক, কিছু কথা, কিছু ঘটনা। আচমকা ফোন মিলিয়ে বসে সুখী ভাটিন্ডার। সেই দুর্দন্ত প্রতাপ ছোট কাকা ফোনে প্রায় কেঁদে ফেলল। কোথায় আছিস বিটিয়া? ভালো আছিস তো? ফিরে আয় সুখী, ধর্মেন্দ্রের সাথেই তোর কুরমাই হবে। এই ছোট কাকাই ধর্মেন্দ্রকে হকি স্টিক দিয়ে সব থেকে বেশি মেরেছিল সেদিন। ক্রমে কথা হলো মার সাথে, ছোট বোন রুক্কির সঙ্গেও। রুক্কির বিয়ে হয়ে গেছে, শ্বশুরাল ধর্মেন্দ্রদের পাড়ায়। ধরমকে ডেকে এনে কথা বলিয়ে দিয়েছে দিদির সঙ্গে। সবাই ডাকছে সেখানে। বিশেষ করে ধরম আজও অপেক্ষা করে রয়েছে তার ফিরে আসার। এদিকে টুবাইয়ের টান। মেয়েটা সত্যি দোটানায় পড়েছে। জন্ম থেকে যে ছেলেটা তাকে আঁকড়ে রয়েছে 4 বছর, তার বাঁধন কি ছিঁড়ে যাওয়া সোজা? দিল্লির ট্রেন রাত 8টায়। তবু দুপুরবেলাতেই টুবাইকে ঘুম পাড়িয়ে নিজের ব্যাগ সুটকেস নিয়ে পালাতে চাইল সুপ্রীত। চোখের জলে গাল ভিজে। গৌরী একটা ড্রাফট তুলে দিল তার হাতে। মুখ গোঁজ করে মাথা নাড়ে, কিছুতেই নেবে না। ভাবির থেকে মাইনে নিতে পারবে না। গৌরী বলল, মাইনে দিয়েছি কখনো তোকে? এটা মাইনে না পাগলি, বিয়েতে ভাইয়া ভাবির উপহার। না নিলে টুবাইকে ডেকে দেব, পারবি তখন যেতে? গৌরীকে কাঁদিয়ে, আমার চোখে জ্বালা ধরিয়ে নিজে কাঁদতে কাঁদতে চলে গেল আমাদের সুখী, ওদের সুখী। দ্বিতীয় পর্ব, ষড়যন্ত্র। একবারই দুজনকে আমি একসাথে কাজে রাখবো না কিছুতেই। সোজা কথা শুনিয়ে দিলাম সাবিত্রীকে। বড্ড ঘ্যান ঘ্যান করছিল তার বরকে ড্রাইভার রাখার জন্য। গত সপ্তাহে আমাদের পুরনো ড্রাইভার সুপ্রীত চলে যাবার পর থেকে সমানে দরবার করছিল বরের জন্য। সাবিত্রী সহজে হাল ছাড়ার পাত্রী না, আমাকে ছেড়ে গৌরীকে ধরল। গৌরী এবারই আসার আগে থেকে সাবিত্রী কাজ করছে এখানে। কি পুজোর কি মন্ত্র সব জানে। কাঁদতে কাঁদতে গৌরীর পায়ে লুটিয়ে পড়ল। খুব জানে, বয়স্কা কেউ পা ছুলে ভীষণ বিব্রত বোধ করে গৌরী। সাবিত্রীর স্পর্শ থেকে লাফিয়ে সরে যেতে যেতে গৌরী বলল, কি করো তুমি সাবিত্রীদি? কত বড় তুমি আমার থেকে, আর পায়ে হাত দিচ্ছ? এটা আমার অমঙ্গল, টুবাইয়ের অমঙ্গল। আমার কি আর মাথা ঠিক আছে গো বৌদি? চলে যেতে হবে তোমাদের ছেড়ে, এতদিনের চেনা জানা। কেন কেন? গৌরী রাতে ঘা লাগে। তার 10টা-5টা ব্যাংকের কাজ, প্রায় পুরো দিনটাই বাড়ির বাইরে থাকা। সাবিত্রী আছে তাই ঘরের দিকটা সম্বন্ধে সে নিশ্চিন্ত থাকতে পারে। তার বিয়ের আগে থেকে এ বাড়িতে কাজ করছে সাবিত্রী। একটা টান জন্মে গেছে তার এ বাড়ির লোকজনের ওপর। টুবাইকে তো চোখে হারায়। টুবাইকে রাগিয়ে তার কচি হাতের দুটো চড় না খেলে তার নাকি কাজেই মন বসে না। সাবিত্রীর চলে যাওয়া মানে নতুন কাউকে শেখানো বোঝানো, সে এক মহাপর্ব। সব থেকে বড় কথা, 4 বছরের ছেলেটাকে কতখানি আপন করে নিতে পারবে নতুন লোক। কেন তোমাকে চলে যেতে হবে কেন সাবিত্রীদি? এইখানে কোথাও ড্রাইভারের কাজ পাচ্ছে না আমার বর, তাই আমরা ঠিক করেছি নবদ্বীপে চলে যাব। সেখানে বরের অনেক জানাশোনা, একটা না একটা কাজ ঠিক পেয়ে যাবে। তাছাড়া মহাপ্রভুর স্থান বলে কথা। কপালে জোর হাত ঠেকালো সাবিত্রী। সুখীর জায়গায় এখানেই কাজ করতে বলো না তোমার বরকে। বর তো রাজি, কিন্তু বরটা যে কিছুতেই রাজি হচ্ছে না একবারই দুজনকে একসাথে কাজ দিতে। বলছে সুখী নাকি তোমাকে গাড়ি চালাতে শিখিয়ে দিয়ে গেছে, তুমি আর লোক রাখবে না। হ্যাঁ, সে কথাই ভাবছিলাম আমরা। লাইসেন্সটাও করিয়ে রেখেছি সেই জন্যে। তবে তোমার দিকটাও তো আমাদের দেখতে হবে।
কিন্তু একবার যখন না বলে দিয়েছে তোমার বড়দা, চট করে হ্যাঁ বলানো যাবে না। চাট গাঁয়ের লোক তো। হ্যাঁ গো বৌদি, বলি তবে কি নবদ্বীপেই চলে যাব? দাঁড়াও, এটা ফন্দি বার করি। তোমার বরের নামটা যেন কি? রয় আকার হয় আকার ল। রাখাল। ও নামে চলবে না, একেবারে খাস বাঙালি নাম। একটা হিন্দুস্তানি নাম ভেবে ঠিক রাখতে বললো তোমার বরকে। তা রাখালদা হিন্দি জানে তো? হিন্দুস্তানি সাজতে হবে তাকে, পারবে তো? ও বাবা, খুব পারবে, নাটক করতে মাস্টার। তবে কাল সকালে ঠিক 9:30টার সময় খেয়ে দিয়ে ফুলপরির মনে দাঁড়িয়ে থাকতে বলো রাখালদাকে। অফিস যাওয়ার পথে গাড়িতে তুলে নেব তাকে, বাকি সব কিছু গাড়িতেই শিখিয়ে দেব। আর কাল থেকেই লাগিয়ে দেব কাজে। খুশি তো? চোখ মোছো। কিন্তু বৌদি, একটা সমস্যা রয়েছে। হিন্দুস্তানি তো সাজবে, কিন্তু কথায় কথার ওর এই কলা বলার বদ অভ্যেস, ধরা পড়ে যাবে না তো? খানিকক্ষণ চিন্তা করে গৌরী পরামর্শ দিল, আজ বাড়িতে গিয়ে একটা ছড়ি নিয়ে দাঁড়াবে বরের সামনে। এই কলা বললেই দেবে এক ঘা। অভ্যেস করাবে এই কেলা বলাতে, কলার জায়গায় কেলা। পারবে না এইটুকু শোধরাতে? আজ রবিবার, আমি বাড়ি আছি। তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে রাখালদাকে কলার বদলে কেলা খাবার অভ্যেস করাও। নবদ্বীপের প্যাঁচ কষে আর গৌরীকে দলে টেনে আমার বাড়িতে আমাকেই হারিয়ে দিল সাবিত্রী। তৃতীয় পর্ব, আমরার অম্বল। নাম কে তোমারা? রাম ভকত। কান চুলকোতে চুলকোতে লোকটা সামনে এসে দাঁড়ালো। মুখে কুচি কুচি কাঁচা পাকা দাড়ি গোঁফ, পরনে ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি পরা লোকগুলো অত্যন্ত অলস হয়। এরকম আনস্মার্ট লোককে ড্রাইভার রাখা উচিত না। কিন্তু গৌরী একেবারে বিগলিত। তার ব্রাঞ্চ ম্যানেজারের দেশের লোক, আজমগড় জেলার লোকেরা সবাই সৎ। মুখোশকে বলে ফেলি, হ্যাঁ, যেমন আজমগড়ের সেই রিক্সাওয়ালা, বিশ্ববিখ্যাত দাউদ ইব্রাহিম। কি কটকটে চামড়ি গৌরীর! তুমি বড় বাজে কথা বলো। কোথায় সে আর কোথায় এই নিরীহ রামভরম? সে কি, ও যে নিজের নাম বললো রাম ভকত। আগন্তুক অদ্ভুত উচ্চারণে বলে ফেললো, এই কেলা, না কলা না কেলা। সন্দেহের দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে গৌরীকে বললাম, তোমার যখন এত ইচ্ছে রেখে নাও, দেখো কিছুদিন। রবিবারে রাম ভকতের ছুটি, কিন্তু শনিবারের যে দিনগুলোয় ব্যাংক বন্ধ থাকে, রাম ভকত ডিউটি দেয় বাড়িতে। ছোট্ট একটা ট্রানজিস্টার নিয়ে আসে, রান্নাঘরের পাশটিতে দেয়াল ঘেঁষে পা ছড়িয়ে বসে এক মনে রবীন্দ্রসঙ্গীত শুনি। অবাক লাগে, আবার গর্বও হয়। শুধু কথা নয়, সুরেও কি জাদুটাই মাখানো যে সুদূর আজমগড়ের একটা লোক যখন তখন পা ছড়িয়ে বসে মগ্ন হয়ে শোনে। আজমগড়ের সবাই কি মুগ্ধ হয়ে রবীন্দ্রসঙ্গীত শোনে? সেই রিক্সাওয়ালা নিশ্চয়ই শুনতো না, তাহলে তার ওই দুর্মতি হবে কেন? আমাকে সেদিকে যেতে দেখলেই রামভগত টুক করে ট্রানজিস্টার বন্ধ করে দিত, আর বিচিত্র উচ্চারণে বলতো, এই কায়লা। বিদ্যাসাগরের পরে যদি কেউ দয়ার সাগর জন্মে থাকেন, তবে তিনি হলেন আমার গৌরী রানী। শনিবারের দুপুরে রামভকতের খাবার ব্যবস্থা হলো আমাদের বাড়িতে। রান্নাঘরে বসে সাবিত্রীর সঙ্গে খায়। ব্যাপারটা আমার দৃষ্টিকটু ঠেকে। গৌরীকে বলি, এটা তুমি ঠিক করছো না। নির্ঘাত সাবিত্রী এবার কাজ ছেড়ে দেবে। গৌরী হাসি লুকোবার চেষ্টা করে, কিন্তু আমি ঠিক দেখে ফেলি। এখন হাসছো, পরে পস্তাবে। সাবিত্রী শুদ্ধমতী মেয়ে, পরপুরুষের ঘেঁষাঘেঁষি বেশি দিন সহ্য করবে না, তাও আবার অবাঙালি।
মেয়েদের আমি তোমার থেকে বেশি চিনি। তোমার শুদ্ধবতী সাবিত্রী রামভকতের খাবার দিনগুলোয় কত রকমের আইটেম রাঁধে খেয়াল করেছো কোনোদিন? তা ঠিক, আমিও লক্ষ্য করেছি। শনিবারে ব্যাংক বন্ধ থাকলেই বাড়িতে আমড়ার অম্বল রান্না হচ্ছে আজকাল। সে কি রামভকতের পছন্দের জন্যে? রবীন্দ্রসঙ্গীত শোনে, আমড়ার অম্বল খায়, এটা কেমন হিন্দুস্তানি? না, আমার মোটেই ভালো লাগছে না। রামভকত সুযোগ পেলেই যখন তখন রান্নাঘরে ঢুকে পড়ছে। আরো আশ্চর্য, সাবিত্রী বিরক্ত হওয়ার বদলে ঠিক হাসি চাপছে মুখে আঁচল চাপা দিয়ে। জ্ঞানীরা ঠিকই বলে গেছেন, নারী চরিত্র বোঝা খুবই দুষ্কর। মনটা বড় খারাপ হয়ে গেল। সাবিত্রীর অধঃপতনে আমারই যেন বেশি লজ্জা। মনে একটা ভয় ঢুকলো, নারীর দখল নিয়েই তো রামায়ণ মহাভারত। বউ হাতছাড়া হওয়াটা সাবিত্রীর বর মেনে নেবে তো, নাকি পথে ঘাটে আক্রমণ করে বসবে ভিলেন রামভকতকে? ও বাবা, গাড়িতে যে আমার বউ থাকে। শুধু ভয় নয়, একটা মমত্ববোধও জাগলো সেই বঞ্চিত স্বামীটির প্রতি। তাকে অন্ধকারে রাখা ঠিক না। আমাদের তরফেই তাকে সতর্ক করা উচিত, যাতে আমাদের সম্বন্ধে তার মনে কোনো বিরূপ ধারণা না জন্মায়। বহুকাল আগে একাধবার গিয়েছিলাম সাবিত্রীর আবাসে। এক রবিবারে খুঁজে পেতে হাজির হলাম সেখানে। সাবিত্রী এখন কাজ করছে আমাদের বাড়ি। তার অনুপস্থিতিতে ঘটনাটা জানিয়ে যাব তার বরকে। দরজার কড়া নাড়লাম। দরজা খুলেই হতভম্ব একজন বলে ফেলল, এই কায়লা। আমি তম্বি জানাই, তুমি হাঁকে আকারতা। প্রথমত খেয়ে এমন গাঁইগুঁই করতে লাগলো যে আমার বুঝতে বাকি রইল না সাবিত্রীর বরকে ঘুম করে এ বেটা সাবিত্রী আর ঘর দুই দখল করেছে। আমি মাস্টারদার জেলার লোক, এত বড় অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কথা আমার রক্তে লেখা নেই। সোজা চলে গেলাম থানায়। সেখান থেকে পুলিশ নিয়ে আবার সাবিত্রীর বাড়ি। কোমরে দড়ি পড়তেই হাউ মাউ করে অনর্গল বাংলা ভাষাতে কথা বলতে লাগলো আজমগড়ের বদমাইশ। চাটগেঁ বীর বাড়ি ফিরে ঘোষণা করলো, আজতে ভরে দিয়ে এলাম ব্যাটা খুনিকে। এতক্ষণে পুলিশের রুলের গুঁতোয় নিখাত সব কবুল করে দিয়েছে। হয় ফাঁসি, নয় যাবজ্জীবন। ইতিমধ্যে সাবিত্রীর কান খাড়া হয়েছে, গৌরীর কপালে ভাঁজ। কাকে দিয়ে এলে হাজতে? কাকে আবার? ওই আমড়ার অম্বলটাকে। কি সর্বনাশ! লাফিয়ে উঠল দুজনে। গ্যাস বন্ধ করে শিগগির থানায় চলো সাবিত্রী। কি জানি রাখালদা কত মার খাচ্ছে সেখানে। তুমি একটু টুবাইয়ের খেয়াল রাখো। যাচ্ছ কোথায় তোমরা? বিরক্ত গৌরী দাঁত মুখ খিঁচিয়ে বলে গেল, চট্টগ্রামে। নমস্কার।